শুভ সময় প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান দেখবার জন্য। হঠাৎ চোখে রক্তক্ষরণ, হঠাৎ চোখ লাল, কী কারণে হয়, চিকিৎসা কী? চলুন আমরা আজকে বিস্তারিত জানব চোখের রক্তক্ষরণ নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর আনিসুজ্জামান। তিনি পরিচালক, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনিসুজ্জামান একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ। 1961 সালের 18 সেপ্টেম্বর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আরমানিটোলা গভর্নমেন্ট স্কুল দিয়ে শিক্ষাজীবন শুরু করে পর্যায়ক্রমে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল, ঢাকা কলেজ এবং ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি এফসিপিএস, এমসিপিএস, ডিও এবং এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনিসুজ্জামান মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এমডি ডিগ্রি এবং উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। ঢাকা মেডিকেল কলেজ দিয়ে কর্মজীবন শুরু করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কর্নেল মালেক মেডিকেল কলেজ ও দেশের বিভিন্ন অঞ্চলে জেলা উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। আজীবন তিনি স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চান। স্যার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, প্রথমে আপনাকে যে বিষয়টা জানতে চাই, এটা আসলে খুব কমন একটা সমস্যা। সে হঠাৎ করে সকালে ঘুম থেকে উঠে যখন আয়নার দিকে তাকালো, দেখলো তার চোখটা লাল হয়ে গেছে। এই চোখ লাল কী কারণে? চোখে রক্তক্ষরণ যেমন বাইরে দেখতে পাচ্ছেন, ঠিক একইভাবে চোখের কিন্তু বিভিন্ন অংশে রক্তক্ষরণ হতে পারে। মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, অন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় রক্তক্ষরণ হচ্ছে। ঠিক একইভাবে চোখেও রক্তক্ষরণ এবং চোখের বিভিন্ন জায়গায় হয়। খুব কমন একটা জিনিস আপনি যেমনটি বলছিলেন, রোগী হয়তো সকালে আয়নায় দেখছেন তার চোখে অনেকটা লাল, উজ্জ্বল বর্ণের লাল, অথবা তিনি জানেনই না, তার সহকর্মী বলছেন চোখে ব্লিডিং হয়েছে। রোগী আতঙ্কিত হয়ে আমাদের কাছে ছুটে আসেন। আসলে এটা বহুল দৃশ্যমান একটা চোখের রক্তক্ষরণ। এটা খুবই তুচ্ছ কারণ থেকে, তুচ্ছ আঘাত থেকে হতে পারে। আসলে চোখের যে কনজাংটিভা, সাদা অংশের উপরে একটা স্বচ্ছ আবরণী থাকে এবং এখানে যে রক্তনালীগুলো থাকে এগুলো খুবই সূক্ষ্ম এবং সচরাচর দেখা যায় না। এবং এখানে ধরুন একটু জোরে চোখ ডললে, চুলকালে বা খুব সামান্য আঘাত থেকে ব্লিডিং হতে পারে। এরপরে ধরুন জোরে হাঁচি কাশি দিলে, বমি করলে, কনস্টিপেশন থাকলে, ভারী কিছু অর্থাৎ যাতে শরীরের উপরের অংশের প্রেশার বেড়ে যেতে পারে, তার থেকে হতে পারে। ডায়াবেটিস থেকে হতে পারে, ব্লাড প্রেশার থেকে হতে পারে। সচরাচর এটার কোনো উপসর্গ থাকে না। একটা জায়গায় অতি উজ্জ্বল একটা অংশে দেখা যায় যে ব্লাড জমে আছে, কখনো কখনো তুলির পোচের মতো দেখা যায়। প্রথম দিকে কখনো কখনো ছোট থাকে, এটা আস্তে আস্তে বাড়তে পারে। এই জাতীয় পরিস্থিতিতে আমরা খোঁজার চেষ্টা করি আর কোথাও কোনো রকম ব্লিডিং আছে কি না, অন্তর্নিহিত কোনো রোগ আছে কি না, আর রোগীর দৃষ্টিশক্তি কী রকম, এটা দেখে রোগীকে আমরা আশ্বস্ত করি। সাধারণত এটা 1 থেকে 3 সপ্তাহের মধ্যে আস্তে আস্তে নিজে নিজেই ভালো হয়ে যায়। কখনো কখনো এখানে এক ধরনের খচখচ অনুভূতি, একটু ডিসকমফোর্ট থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটা আর্টিফিশিয়াল টিয়ার দিই। তবে হ্যাঁ, যদি বারবার রক্তক্ষরণ হতে থাকে তখন আমরা অন্তর্নিহিত কোনো রোগ সেটা খুঁজব, তার চিকিৎসা দিব। তিনি কোনো ব্লাড থিনার খাচ্ছেন কিনা সেই বিষয়ে খোঁজ খবর এবং সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব, এই আর কি। ডেঙ্গু ফিভার চোখে কিন্তু রক্তক্ষরণ হতে পারে। শুধু ডেঙ্গু ফিভার না, যে কোনো ধরনের ভাইরাসজনিত রোগ থেকে, এমনকি ম্যালেরিয়া থেকে, এবং যে সমস্ত ক্ষেত্রে ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায় সেখান থেকেও কিন্তু এই জাতীয় রক্তক্ষরণ হতে পারে। তবে আশার বিষয় হচ্ছে যে এটা খুব দ্রুতই আস্তে আস্তে ভালো হয়ে যায় এবং এটা দৃষ্টির উপরে তেমন কোনো প্রভাব ফেলে না। সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক, বা সে ক্রিকেট বল লেগেছে, অথবা সে এখন ওয়ার্ল্ড কাপ চলছে, খেলাধুলার মধ্যে সে আঘাত পেয়েছে মাথায়,
কিন্তু রক্ত জমেছে চোখে এবং চোখের নিচে। রোগীরা বরাবর এই জিনিসটাই আমাদেরকে বলেন, আমার কিন্তু এখানে আঘাত লেগেছে, আমার কিন্তু মাথায় আঘাত লেগেছে। বিষয়টা হচ্ছে কি, আপনি যেটা বললেন এটাকে বলা হয় ট্রমাটিক প্যান্ডা আই। আঘাত লেগেছে মাথায়, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে রক্তটা এসে চোখের চারপাশে জমে যায় এবং চোখের চারপাশে কালচে বর্ণ ধারণ করে। তো এটা হয় কি, আমাদের যে স্ক্যাল্প, এটার স্ট্রাকচারটা এমন যে এখানে এক ধরনের লুজ এরিওলার টিস্যু, আমাকে বাধ্য একটু কিছু সায়েন্টিফিক শব্দ ব্যবহার করতে হচ্ছে। আরও সহজ করে যদি বলা যায় যে মাথার খুলির উপরে যে আবরণীটা, এটার গঠনটা এমন যে এখানে কোনো রক্তক্ষরণ হলে এটা আস্তে আস্তে ওই নরম অংশ দিয়ে চুইয়ে চুইয়ে নিচে এসে এই জায়গায় শক্তভাবে আটকে থাকে, এর নিচে আর যেতে পারে না এবং রক্তটা চারপাশে তখন আস্তে আস্তে জমতে থাকে। এই জাতীয় ক্ষেত্রেও বিষয়টা খুব সিম্পল, এটাও সাধারণত পরিমাণের উপরে নির্ভর করে ধীরে ধীরে এটা অ্যাবজর্ব হয়ে যায়। মূল রোগের চিকিৎসা নিলেই এটা ভালো হয়। তবে হ্যাঁ, যদি কারো মাথায় আঘাত লাগে সেক্ষেত্রে আমরা অবশ্যই তার অরবিটের অবস্থাটা কি, চক্ষু কোটরের অবস্থাটা কি, দৃষ্টিশক্তিটা কি, অন্য কোনো অসুবিধা আছে কিনা এগুলো পরীক্ষা করি। শুধুমাত্র এই জাতীয় কালো চক্ষু যেটা রক্তক্ষরণজনিত, এটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। চোখেরও তো আপনার বিভিন্ন লেয়ার আছে, সামনের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভিতরের দিকে যদি হয়, রেটিনাতে হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এরকম আসলে এইটা কোন কোন জায়গায় এটা হয়? প্রথমে যেমনটি বলছিলাম যে চোখের বহিরাবরণীর ঠিক নিচে দৃশ্যমান রক্তক্ষরণ। এরপরে খুব কমন একটা ব্লিডিং আমরা পেয়ে থাকি চোখের সামনের প্রকোষ্ঠ। চোখকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করি তাহলে অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, এরপরে পেছনের একটা অংশ আছে। তো এখন এই অ্যান্টেরিয়র চেম্বার অর্থাৎ কিনা কর্নিয়া, নেত্র স্বচ্ছ এবং কালোমণি, স্বচ্ছমণি এবং কালোমণির মাঝামাঝি যে চোখের সামনের যে স্পেসটা, এইখানে কিন্তু রক্তক্ষরণ হয়। এবং এখানে রক্তক্ষরণের খুব কমন কারণ হচ্ছে আঘাতজনিত কারণ, স্পোর্টস ইনজুরি। ধরুন এই যে আপনি খেলাধুলার কথা বলছেন, যে কোনো বলের আঘাত থেকে, মুষ্ঠাঘাত থেকে, শীতের মৌসুমে ব্যাডমিন্টন খেলার সময় শাটল ককের ইনজুরি থেকে এখানে রক্তক্ষরণ হতে পারে। এই জাতীয় রক্তক্ষরণ কিন্তু চোখের উপরে কখনো কখনো গুরুতর প্রভাব ফেলে। কি হয়, ধরুন রক্তক্ষরণের মাত্রা যদি খুব অল্প হয়, এটা কিন্তু আস্তে আস্তে নিজে নিজেই ভালো হয়ে যায়। কিন্তু রক্তক্ষরণের মাত্রা বেশি হলে চোখের প্রেশার বেড়ে যায়। চোখের যে কর্নিয়া, যেটা স্বচ্ছমণি, এই স্বচ্ছমণিতে ধীরে ধীরে রক্তের একটা দাগ পড়ে গিয়ে দৃষ্টির ব্যাঘাত ঘটে এবং একটা স্থায়ী দাগ হয়ে যায়। তারপরে এই যে চোখের প্রেশার বৃদ্ধিজনিত কারণে চোখের ভেতরের অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এবং স্থায়ী অন্ধত্ব হতে পারে। সুতরাং চোখে যদি আঘাত লাগে, সেক্ষেত্রে চোখের সামনের অংশে আঘাতজনিত কারণে রক্তক্ষরণ হলে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর এই জাতীয় ক্ষেত্রে আমরা যেটা করি, তার সার্বিকভাবে তার অরবিটের, চক্ষু কোটরের গঠনটা ঠিক আছে কিনা, এখানে কোনো আঘাত আছে কিনা সেটা আমরা নির্ণয় করি। তার দৃষ্টিশক্তি কেমন আছে এটা দেখি, তার অক্ষি গোলক ঠিক আছে কিনা এটা দেখি, অর্থাৎ কিনা দ্য আইবল ইটসেলফ আঘাতপ্রাপ্ত কিনা দেখি, দৃষ্টিশক্তি কীরকম দেখি, ভেতরে রেটিনার স্বাস্থ্য, রেটিনার কোনো ছিঁড়ে যাওয়া বা স্থানচ্যুতি বা চোখের ভেতরে কোনো ব্লিডিং আছে কিনা, এই জিনিসগুলো দেখি। অনেক ক্ষেত্রে যদি ব্লিডিংয়ের মাত্রা কম হয়, একটু আধশোয়া অবস্থায় বিশ্রাম নিলে কয়েকদিনের মধ্যে, আর সামান্য কিছু ওষুধ দিলে, চোখের প্রেশার নিয়ন্ত্রণ করলে, প্রদাহ নিবারণকারী কিছু স্টেরয়েড ড্রপ দিলে, চোখের মণিটাকে প্রসারিত করে রাখলে দেখা যায় যে এটা খুব দ্রুতই ভালো হয়ে যায়। তবে কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে ভালো হচ্ছে না বা চোখের প্রেশার বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশন করে ওই রক্তটাকে বের করে দিতে হয়। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। কিন্তু আমরা নিশ্চিত হই কি করে যে আসলে কোন অংশ ইনভলভ হয়েছে বা কতটুকু ইনজুরি হয়েছে, বা এটা তো এমনও হতো যে ভাইরাল কনজাংটিভাইটিস থেকেও তো ব্লাডটা হতে পারে। আমরা আর আমাদের নিশ্চিত হওয়ার পদ্ধতিগুলো কি? প্রথম কথা হচ্ছে যে উপসর্গ আমাদেরকে একটা গাইডেন্স দেয়। এর বাইরে ইতিহাস এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আমরা যে স্লিট ল্যাম্পের মাধ্যমে যে রোগীর চোখটা পরীক্ষা করে কোথায় ব্লিডিং হয়েছে, কোন মাত্রার ব্লিডিং হয়েছে, এই জিনিসগুলো আমরা সুনির্দিষ্টভাবে বুঝতে পারি। যেমন ধরেন চোখের সামনের প্রকোষ্ঠে যে রক্তক্ষরণের কথা বলছিলাম, এটা এমন হতে পারে যে ব্লিডিংয়ের মাত্রা এত কম হয় যে সামান্য কিছু রক্তকোষ মাইক্রোস্কোপে দেখা যেতে পারে। এই মাত্রা থেকে শুরু করে একেবারে সর্বোচ্চ চোখের সামনের প্রকোষ্ঠটা পুরোপুরি রক্তে ভরে যেতে পারে। এবং যদি দেখা যায় যে এরকম অল্প মাত্রায় ধীরে ধীরে নিজে নিজেই ভালো হয়ে যায়, সামান্য চিকিৎসায় কোনো কোনো ক্ষেত্রে ভালো হয়। আর যেমনটি বলছিলাম, যদি পুরোপুরি রক্তে ভরে থাকে, চোখের প্রেশার বেড়ে যাচ্ছে, অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে সার্জিক্যাল ইন্টারভেনশন করার প্রয়োজন হয়। আর স্লিট ল্যাম্পের মাধ্যমে, বিশেষ একটা লেন্সের মাধ্যমে যদি চোখ পরীক্ষা করা যায়, সেক্ষেত্রে বাইরের অংশ থেকে শুরু করে, সামনের প্রকোষ্ঠ থেকে শুরু করে চোখের মাঝে যে জেলি থাকে তাতে রক্তক্ষরণ, সেটাও বোঝা যায়, এবং রেটিনাতে রক্তক্ষরণ হলে সেটাও বোঝা যায়। তারপর যেমন ধরুন, যদি দেখা যায় যে চোখের মাঝে ব্লিডিং এমন মাত্রায় হয়েছে যে আমরা চোখের মণি প্রসারিত করে রেটিনা বা অন্য কোথা থেকে ব্লিডিং হচ্ছে বুঝতে পারছি না, সে জাতীয় ক্ষেত্রে আমরা কখনো কখনো এক ধরনের আলট্রাসনোগ্রাফি করে, চোখের আলট্রাসনোগ্রাফি করে কখনো কখনো রক্তক্ষরণের মাত্রা, রেটিনার অবস্থান, এই বিষয়গুলোর অনেক ধারণা পেয়ে থাকি। স্যার, এখানে যখন আপনারা এই পরীক্ষার মাধ্যমে যখন ধারণা পেয়ে থাকলেন যে এটা তার রক্তক্ষরণ হয়েছে, স্যার ট্রিটমেন্টটা কী হবে? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রক্তক্ষরণ হয়, তার চিকিৎসা ভিন্ন রকম। প্রথমে আমরা বহিরাবরণের রক্তক্ষরণ, তার চিকিৎসা সম্পর্কে ইতিমধ্যে আলাপ করেছি। চোখের সামনের অংশে রক্তক্ষরণ নিয়ে আলাপ করেছি। এখন ধরুন চোখের মাঝে যে জেলিটা থাকে, এক ধরনের স্বচ্ছ প্রোটিন জেলি চোখের মূল ভেতরটাতে, এই জেলিতেও কিন্তু রক্তক্ষরণ হতে পারে। ধরুন এই জেলিটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, তার থেকে রেটিনা থেকে ব্লাড আসতে পারে। জেলির কিছু চারিত্রিক পরিবর্তন বয়সের সঙ্গে সঙ্গে তখন হলে এই জেলি যে রেটিনার সাথে নিবিড়ভাবে সংযুক্ত থাকে, লেপ্টে থাকে, এই জেলির রেটিনা থেকে স্থানচ্যুতির কারণে রেটিনায় এক ধরনের ক্ষত সৃষ্টি হয়ে সেখান থেকে ব্লিডিং হতে পারে। আবার যেমন ধরুন কখনো কখনো আঘাতজনিত কারণে হয়, ব্লাড প্রেশারজনিত কারণে হয়, এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি থেকে, একদম প্রায়শই অ্যাডভান্স ডায়াবেটিক রেটিনোপ্যাথি, যেটা প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এখান থেকেও কিন্তু ব্লিডিং হতে পারে। এই রক্ত চুইয়ে চুইয়ে জেলির মধ্যে প্রবেশ করে। কখনো কখনো সামান্য রোগী কীট পতঙ্গের মতো ছায়া দেখে, কখনো কখনো বৃষ্টির মতো ছায়া দেখে, কখনো কখনো হঠাৎ করে মেঘের মতো, রেটিনার স্থানচ্যুতি হলে মেঘের মতো ছায়া দেখে। সামান্য দৃষ্টির হালকা কুয়াশা ভাব থেকে একেবারে না দেখতে পাওয়ার মতন ঘটনা ঘটতে পারে। এবং এই জাতীয় ক্ষেত্রে জেলিতে যদি রক্তক্ষরণ হয় এবং মাত্রা যদি কম হয়, আমরা সাধারণত রোগীকে কিছু চিকিৎসা দিই, অবস্থাটা নির্ণয় করার জন্য বিভিন্ন রকম পরীক্ষা করি, কখনো কখনো আল্ট্রাসনোগ্রাম করি। তারপর রোগীকে কিছুটা বিশ্রাম দিলে যখন একটু জেলিটা আস্তে আস্তে স্বচ্ছ হয়, রক্ত আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যেতে থাকে, তখন আমরা সুনির্দিষ্ট কারণগুলো খোঁজার চেষ্টা করি, এবং অনেক ক্ষেত্রেই সামান্য চিকিৎসাতে এটা ভালো হয়ে যায়। কখনো কখনো যদি এই জেলির মাঝে রক্ত অ্যাবজর্ব না হয়, মাত্রা বেশি হয়, দীর্ঘদিন থাকে, সেক্ষেত্রে এক ধরনের সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে এই জেলিটাকে রক্তসহ সরিয়ে ফেলতে হয়। আর এরপরে ধরুন আর একটা জায়গা থেকে রক্তক্ষরণ হয়, সেটা হলো রেটিনা থেকে।
রেটিনার রক্তক্ষরণ, যেটি ইতিমধ্যে বললাম, জেলের স্থানচ্যুতি থেকে হতে পারে, আঘাতজনিত কারণে রেটিনা ছিঁড়ে গেলে হতে পারে। তারপর যেমন ধরুন হাইপারটেনশন জনিত রেটিনার কিছু রোগ থেকে এটা হতে পারে, এবং খুব কমনলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির যখন আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, তখন কিন্তু এই জাতীয় ক্ষেত্রে ব্লিডিং হতে পারে। তারপরে কিছু কিছু ব্লিডিং ডিসঅর্ডার্স থাকে, তার থেকে হতে মানে পারে, অন্য কারণে যদি অন্য bleeding কোনো disorder থাকে। থেকে হতে পারে। অনেক সময় দেখি আপনারা বলেন রেটিনাল ডিটাচমেন্ট, আপনি বলেছেন রেটিনার ভিতরে ছিঁড়ে গিয়েছে, তো সেক্ষেত্রে সার্জারির মাধ্যমে কারেকশন করা হয়। এটাকে নিশ্চয়ই। আসলে আবার আমি জানি রেটিনা একটা খুব নিশ্চয়ই এটা আলোক সংবেদনশীল, অত্যন্ত সূক্ষ্ম একটা সংবেদনশীল। আবরণ, যেটা আসলে আমাদের আলোক রশ্মিকে রিসিভ করে, এখানে আমাদের ইমেজ ফরমেশন হয়, এখান থেকে আমরা সবকিছু দেখি। এই ডিটাচমেন্ট হলে কি আবার সে আগের ফিরে যেতে অত্যন্ত পারে? আশার বিষয় হচ্ছে যে যদি রেটিনাল ডিটাচমেন্ট খুব দ্রুত ধরা পড়ে এবং দ্রুততম সময়ের মধ্যে এটাকে প্রপারলি রিঅ্যাটাচ করা যায়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পরিপূর্ণ দৃষ্টি ফেরত আসা সম্ভব। কিন্তু যদি রেটিনাল ডিটাচমেন্ট এটা রোগটা নির্ণয় করতে বিলম্ব হয়, অথবা রোগী তার চিকিৎসার ব্যাপারে সন্দিহান থাকেন, অথবা অহেতুক কালক্ষেপণ করেন, সেক্ষেত্রে রেটিনাল রিঅ্যাটাচমেন্ট সার্জারি করার পরেও কিন্তু কখনো কখনো অতটা আশাব্যঞ্জক ফল পাওয়া যায় না। এর বাইরে ধরুন একটা আঘাতজনিত কারণে, আরও কিছু কারণে ধরুন রেটিনাল স্থানচ্যুতি হলো এবং দ্রুত রিঅ্যাটাচমেন্ট করে দিলে দেখা যায় কখনো কখনো শতভাগ দৃষ্টিশক্তি ফেরত পাওয়া যায়। কিন্তু রেটিনার ক্রনিক রোগ, ডায়াবেটিক রেটিনোপ্যাথির অ্যাডভান্সড স্টেজে ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট নামে এক ধরনের ডিট্যাচমেন্ট হয়, যেটা ডায়াবেটিস জনিত রেটিনোপ্যাথির ডায়াবেটিস জনিত এক ধরনের অ্যাডভান্সড পর্যায়ে একটা জটিলতা। এই জাতীয় ক্ষেত্রেও কিন্তু রিঅ্যাটাচমেন্ট সার্জারি করলে ফলাফল ভালোই আসে, তবে অতটা আশাব্যঞ্জক ফলাফল পাওয়া যায়। আপনার কাছে আমি শেষে যে জানতে চাই যে এই লাল চক্ষু বা চোখে রক্তক্ষরণ প্রিভেনশনের কোনো উপায় আছে কিনা? স্পোর্টস ইনজুরি থেকে প্রোটেকশনের জন্য প্রপার ইকুইপমেন্টস বা গ্যাজেটস ব্যবহার করতে হবে। তারপর যেমন ধরুন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ক্ষেত্রে যে অকুপেশনাল হ্যাজার্ড, সেই ক্ষেত্রে সুরক্ষা নিতে হবে, নিজের চোখে আঘাত থেকে সুরক্ষা দিতে হবে। তারপর ডায়াবেটিস, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর যেমন ধরুন যদি রোগী ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকেন, তিনি যদি ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখেন এবং নিয়মিত চক্ষু রোগের সাথে একটা সম্পর্ক রাখেন, এবং সেক্ষেত্রে যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে ফলো আপ করা যায়, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া যায়, সেক্ষেত্রে এই ব্লিডিং টেন্ডেন্সিটা, ব্লিডিংয়ের সম্ভাবনা একেবারেই থাকে না। ব্লাড প্রেশারজনিত যে জটিলতাগুলো হয়, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখলে পরে সেখান থেকে ভালো থাকা যায়। তারপর যেমন ধরুন কিছু রেটিনার রক্তনালী যদি বন্ধ হয়ে যায়, তার থেকে পরবর্তীতে আবার যে নতুন রক্তনালী গজায়, সেগুলো অত্যন্ত ভঙ্গুর থাকে এবং সেখান থেকেও ব্লিডিং হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে। সুতরাং যদি কখনো চোখের রক্তনালী বন্ধ হয়ে যায়, তিনি যদি দৃষ্টির কোনো রকম প্রতিবন্ধকতা অনুভব করেন, তার যদি ডায়াবেটিস থাকে, তার যদি হাইপারটেনশন থাকে এবং এই জাতীয় দেখার উপসর্গ অনুভব করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে, এই রোগগুলো যদি নির্ণয় করে আগাম সঠিক চিকিৎসা নিলে পারে এই ধরনের ব্লিডিং এবং এ সংক্রান্ত জটিলতাগুলোকে খুব সহজেই দূরে রাখা সম্ভব। প্রফেসর আনিসুজ্জামান, আপনি সুন্দর করে বলেছেন আসলে যে চোখে রক্তক্ষরণ হলে আমাদের কি করা, তো সেই বিষয়গুলো আমরা জানলাম। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, লাল চক্ষু উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। লাল চক্ষু মানে চোখে যদি রক্তক্ষরণ হয়, দেরি না করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং যত দ্রুত চিকিৎসা পরামর্শ নেবেন তত আপনার রোগ মুক্তি আপনার ত্বরান্বিত হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।